সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির পঞ্চদশ এবং শেষ পর্ব। যারা সময় নিয়ে পুরো উপন্যাসটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নিরিবিলি বাড়ির সামনে দুটি আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে। টগর এবং নিশার জন্যে গাড়ি দুটি হচ্ছে ফরিদের উপহার। তারা আইসক্রিম খেতে চেয়েছে। ফরিদ 2 গাড়ি আইসক্রিম এনে বলেছে, খাও, যত খাবে খাও। আইসক্রিম খাওয়া চলছে। খানিকটা মুখে দিয়েই থু করে ফেলে দিয়ে আরেকটি হাতে নিচ্ছে। সারা মেঝেতে আইসক্রিমের স্তূপ। ঠান্ডায় দুজনেরই মুখের কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া বন্ধ হচ্ছে না। পুতুল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। তার কেন জানি এই দৃশ্য দেখতে বড় ভালো লাগছে। গভীর আনন্দ বোধ হচ্ছে। কে জানে কি এই আনন্দের উৎস। তার নিউ মার্কেটে যাবার কথা ছিল, তা না গিয়ে সে দোতলায় আনিসের ঘরে চলে এলো। আনিস মাথা নিচু করে এক মনে কি যেন লিখছিল। মাথা না তুলেই বলল, ভেতরে এসো পুতুল। পুতুল ঘরে ঢুকল, বসলো খাটের এক প্রান্তে। কেমন আছো? ভালো। এমদাদ সাহেব এসেছিলেন, বললেন তোমার নাকি বিয়ে। পুতুল কিছু বলল না। আনিস বলল, খবরটার মধ্যে একটা কিন্তু আছে বলে আমার ধারণা। আমি দূর থেকে যতদূর দেখেছি আমার মনে হয়েছে ডাক্তার এবং মিলির বিয়েটাই অবশ্যম্ভাবী। মাঝখান থেকে তুমি কি করে এলে বলো তো? আমি আসি নাই। তাই নাকি? আনিস লেখা বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মাথা নিচু করে বসে থাকা গ্রাম্য বালিকাটিকে কেন জানি আজ আর গ্রাম্য বালিকা বলে মনে হচ্ছে না। পুতুল। জি। এসো, চা খেতে খেতে দুজনে খানিকক্ষণ গল্পগুজব করি। পুতুল সঙ্গে সঙ্গে চা বানাতে বসল। আনিস চেয়ারে বসে তাকিয়ে আছে পুতুলের দিকে। সে চায়ের পানি গরম করছে। কেরোসিন কুকারের লালচে আভা এসে পড়েছে তার মুখে। সুন্দর লাগছে দেখতে। একই মানুষকেই এক এক পরিবেশে এক এক রকম লাগে। পুতুল, তুমি কি টগর এবং নিশার কাণ্ড দেখেছ? দুজন 2 গাড়ি আইসক্রিম নিয়ে বসেছে। পুতুল কিছু বলল না। মনে হলো সে অন্য কিছু ভাবছে, জটিল কিছু, যার সঙ্গে টগর নিশার তুচ্ছ কর্মকাণ্ডের কোনো মিল নেই। মনে হচ্ছে হঠাৎ করে সে গভীর সমুদ্রে পড়েছে। কিছু ভাবছ পুতুল? জি। নিজের ভাবনার কথা কাউকে বলা ঠিক না, তবু তুমি যদি আমাকে বলতে চাও তাহলে বলতে পারো। বলতে চাই। আপনাকে অনেকদিন বলার চেষ্টা করেছি, বলতে পারি নাই। আজ বলবো। হঠাৎ আজ কেন? পুতুল এই প্রশ্নের জবাব না দিয়ে চায়ের কাপ আনিসের সামনে রাখতে রাখতে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। এই কথাটা আমি অনেকদিন বলার চেষ্টা করেছি, বলতে পারি নাই। আজ বললাম। বলে যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করবেন। পুতুল কিছুক্ষণ সরাসরি আনিসের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। আনিস স্তব্ধ হয়ে বসে রইল। তাকে এই জাতীয় সমস্যার মুখোমুখি হতে হবে তা সে কখনো কল্পনাও করেনি। আজকের সকালটা লেখালেখির জন্যে চমৎকার ছিল। বাচ্চারা পাশে নেই, কেউ হইচই করছে না। ঝকঝকে রোদ উঠেছে, বাতাসেও ফুলের মিষ্টি সৌরভ। সম্পূর্ণ অন্যরকম একটা সকাল, অথচ সকালটা এক মুহূর্তেই এলোমেলো হয়ে গেছে। আনিস ভেবে পেল না তার কি করা উচিত। সে কি চুপ করে থাকবে, নাকি পুতুলকে ডেকে বুঝিয়ে বলবে? মনে হচ্ছে বুঝিয়ে বলাটাই যুক্তিযুক্ত হবে, কিন্তু কি বলবে সে পুতুলকে? অন্ধ আবেগ কোনো যুক্তি মানে না। চুপ করে থাকাই বোধহয় ভালো। বাচ্চা একটি মেয়ে তার প্রতি এ জাতীয় আবেগ লালন করছে,
তা বুঝতে তার এত সময় লাগলো কেন? অনেক আগেই তো ব্যাপারটা তার চোখে পড়া উচিত ছিল। সেও কি অন্ধ? আনিস কি ঘরে আছো? আনিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফরিদ মামা ঘরে ঢুকলেন। তাকে কেমন যেন বিপর্যস্ত মনে হচ্ছে, যেন জীবনের ভিত নড়ে গেছে, সবকিছু ওলটপালট হয়ে গেছে। ফরিদ নিষ্প্রাণ গলায় বলল, আশা করি আমার সাম্প্রতিক উত্থানের সংবাদ তুমি শুনেছ? জি শুনেছি মামা। এই উত্থানের সঙ্গে সঙ্গে নানান ধরনের পরিবর্তন আমার মধ্যে হয়েছে। প্রথম পরিবর্তন, কথাবার্তায় প্রচুর তৎসম শব্দ ব্যবহার করছি। কেন করছি সেটা একটা রহস্য। দ্বিতীয় পরিবর্তন, রাতে ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না কেন? জানি না কেন, নির্ঘুম রাত পার করছি। গত রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম, তাও ভালো ঘুম হলো না। মাঝরাতে স্বপ্নে দেখি আমার উপর দিয়ে বালু বোঝায় একটা ট্রাক চলে গেছে। বাকি রাত আর ঘুম হলো না। আপনার মনোজগতে সাময়িক পরিবর্তন হয়েছে, এটা তারই প্রভাব। খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আমার ধারণা। মোটেই কাটবে না। আমি খুব দ্রুত এই টাকার হাত থেকে মুক্তি পেতে চাই। তুমি চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করো যাতে এই টাকাটা কাজে লাগে। আমি আগে যেমন দুলাভাইয়ের ঘাড়ে বসে কাটিয়েছি, ভবিষ্যতেও কারো না কারোর ঘাড়ে বসে কাটিয়ে দেব। মিলি আছে, বিলু আছে, ওরা আমাকে পছন্দ করে, আমাকে ফেলবে না। আপনি মানুষটা খুব অদ্ভুত মামা। মোটেই অদ্ভুত না। আমি একজন অপদার্থ নাম্বার 1। তবে তার জন্য আমার মনে কোনো খেদ নেই। আমি একজন সুখী মানুষ হিসেবেই আমি মরতে চাই। আপনার তো মামা অনেক রকম পরিকল্পনা ছিল, সেসব পরিকল্পনা কাজে লাগান। ছবি বানান। ক্ষুধা নিয়ে ছবি বানাতে চাচ্ছিলেন, তারপর মাছ নিয়ে ছবি বানাতে চাচ্ছিলেন, সেই সুযোগ তো এখন আছে। ফরিদ মরা গলায় বলল, আরে দূর, এইসব করতে প্রতিভা লাগে। আমার কোনো প্রতিভা নেই। টাকাটা পাওয়ার পর এই ব্যাপারটা টের পেলাম, তার আগে টের পাইনি। চা খাবেন মামা? চা দিলে খাবো, কিন্তু চায়ে কোনো স্বাদ পাবো না। জগৎটা আমার কাছে বিস্বাদ হয়ে গেছে আনিস। দ্য উইন্টার অফ ডিসকন্টেন্ট। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোঝা যাচ্ছে তার এই মানসিক যন্ত্রণা কোনো মেকি যন্ত্রণা নয়। আনিস অত্যন্ত বিস্ময়ের সঙ্গে এই অদ্ভুত মানুষটির দিকে তাকিয়ে রইল। পুতুলকে বাইরে থেকে খুব স্বাভাবিক দেখালেও সে যে গত 2 দিন ধরে ক্রমাগত কাঁদছে তা এমদাদ খন্দকার বুঝতে পারছে, কিন্তু রহস্যটা ধরতে পারছে না। তার প্রথম ধারণা হয়েছিল ব্যাটা ডাক্তার বোধহয় ওই দিন বেড়াতে গিয়ে আজে বাজে কিছু বলেছে। পুতুলকে জিজ্ঞেস করা হয়েছে, সে কিছুই বলেনি। অবশ্যই বিয়ের কথাবার্তা ঠিকঠাক হলে মেয়েরা কাঁদতে শুরু করে। এটা সে ধরনের কান্নাও হতে পারে। তা যদি হয় তাহলে অবশ্যই ভয়ের কিছু নেই, বরং আনন্দের কথা। পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্যে পুতুলকে আড়ালে নিয়ে গেল এমদাদ। বলল, তুই কি জন্যে কাঁদছিস রে পুতুল? পুতুল চুপ করে রইল। ডাক্তার কিছু বলেছে? না। ডাক্তারকে কি তোর পছন্দ না? আমার মতো মাইয়ার আবার পছন্দ অপছন্দ কি? তুমি যেখানে বিয়া দিবা সেইখানে বিয়া হইব। এতক্ষণ একটা ভালো কথা বললি, মনে শান্তি পাইলাম। মনে অশান্তি পাইবা এমন একটা কথা তোমারে এখন বলবো দাদাজান। কি কথা? ডাক্তার মিলিয়াপারে বিয়ে করবে। তুমি এত বুদ্ধিমান, এই সহজ জিনিসটা তুমি বোঝো না? আমারে তো বলল অন্য কথা। বিপদে পড়ে বলেছে, তোমার হাত থেকে বাঁচার জন্যে বলেছে। ও আচ্ছা। খন্দকার হতভম্ব হয়ে পড়েছে। তার হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। কি বলে এই মেয়ে?
তুমি বড় বোকা দাদাজান, বড়ই বোকা। পুতুল তার দাদাজানকে বারান্দায় রেখে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে সে এখন কিছুক্ষণ কাঁদবে। পানির কল ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, যাতে কেউ কান্নার শব্দ শুনতে না পায়। তার কষ্ট জানবে শুধু বহমান জলধারা। তাই ভালো, তার দুঃখ জলে চাপা থাক। সোবহান সাহেব ঘুমোবার আয়োজন করছিলেন। এই সময় মিলিয়ে এসে কিছুক্ষণ বাবার সঙ্গে হালকা গল্পগুজব করে, গায়ে হাত বুলিয়ে দেয়, পিঠ চুলকে দেয়। আজও সে এসেছে, তবে আজ তার মুখ পাথরের মতো। বসেছে চেয়ারে, তাকিয়ে আছে মেঝের দিকে, মনে হচ্ছে কঠিন কিছু বলবে। সোবহান সাহেব তরল গলায় বললেন, কেমন আছিস রে মা? ভালো আছি বাবা। কিছু বলবি? হ্যাঁ, বলে ফেল। মিলি এবার বাবার চোখে চোখ রেখে স্পষ্ট গলায় বলল, আমি একজনকে বিয়ে করে ফেলবো বলে মন ঠিক করে ফেলেছি বাবা। আমার সব কথা আমি তোমাকে সবার আগে বলি, আজও বললাম। সোবহান সাহেব চিন্তিত গলায় বললেন, ব্যাপারটা কি বলতো? আমি কষ্ট পাচ্ছি বাবা, আর সহ্য করতে পারছি না। সোবহান সাহেব গম্ভীর গলায় বললেন, আমি তোমার চিন্তায় কাজে কর্মে কখনো বাধা দেই না, এখনো দেব না। যদি তোমার কোনো ছেলেকে সত্যি সত্যি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই বিয়ে করবে। ছেলেটা কে? ছেলে নিচে বসে আছে। ও আচ্ছা, এখানে নিয়ে আসবো? তার দরকার দেখি না। তাহলে তুমি পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে আসো। তোর মা কি হলো বলতো? তুই তো এরকম ছিলি না। মিলির চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি সামলে বলল, ছেলেটা সব কিছু জট পাকিয়ে ফেলে বাবা, ভাবে একটা আর করে আরেকটা। নিজে কষ্ট পায়, অন্যকে কষ্ট দেয়। কাজেই আমার মনে হয় বিয়েটা অতি দ্রুত হওয়া দরকার। হবে, দ্রুতই হবে। আজ রাতে হলেই ভালো হয় বাবা। তুই কি বলছিস মা? মিলির চোখ দিয়ে জল পড়তে লাগলো। সোবহান সাহেব উঠে এসে মেয়ের হাতে হাত রাখলেন। জ্বরে মিলির গা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় সে স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে কে জানে। স্বাভাবিকভাবে যে কথা বলছে তা ভাবাও ঠিক না। কথা বলার ভঙ্গি এবং বিষয়বস্তু দুই অস্বাভাবিক। সোবহান সাহেব মেয়ের হাত ধরে নিচে নেমে এলেন। ডাক্তার সোফায় বসে আছে, বাড়ির সব সদস্যই উপস্থিত। শুধু তাই না, একজন কাজী সাহেবও এসেছেন। যে কোনো কারণেই হোক, কাজী সাহেবকে খুব চিন্তিত মনে হচ্ছে। সোবহান সাহেব হতভম্ব হয়ে গেলেন। এত আয়োজন কখন হলো, কিভাবে হলো, কেনই বা হলো? তিনি কেন কিছু জানেন না। মনসুর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যারের শরীর কেমন? ভালো। ব্যাপার কি মনসুর? বিয়ে হচ্ছে স্যার। তাই তো দেখছি, রহস্যটা কি? মিনু শান্ত গলায় বললেন, তোমাকে রহস্য জানতে হবে না, তুমি চুপ করে বসো। মিনু রহস্য ভাঙতে চান না। অতি দ্রুত পুরো ব্যাপারটা ঘটার মূলে তার হাত আছে। সন্ধ্যা 7টার দিকে তিনি কী কারণে মিলির ঘরে গেছেন। দরজা খোলা, ঘর অন্ধকার, মিলি নেই। তিনি ঘরে ঢুকে বাতি জ্বালালেন। মিলির টেবিলে মুখ বন্ধ করা খাম, খামের উপর লেখা বাবা ও মাকে। তিনি খাম খুলে আঁতকে উঠলেন। গোটা গোটা হরফে লেখা, মা, আমি কষ্ট আর সহ্য করতে পারছি না। বেঁচে থাকা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। তোমরা আমাকে বিদায় দাও। অন্য কোনো সুন্দর ভুবনে
তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চিঠি পড়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মিনু খোঁজ নিয়ে জানলেন কিছুক্ষণ আগে মিলি ডাক্তারখানায় গেছে মাথা ব্যথার ওষুধ কিনতে। তিনি তৎক্ষণাৎ ডাক্তারখানায় ছুটে গেলেন। ফিরলেন ডাক্তারকে সঙ্গে করে। কাদেরকে পাঠিয়ে মগবাজারের কাজী সাহেবকে আনলেন। সোভান সাহেবকে জানানো হলো সবার পরে, কারণ তার ধারণা ছিল সোভান সাহেব বেঁকে বসবেন। কাজী সাহেব বললেন, 1.5 মোহরানা কত ধার্য হলো? মনসুর হড়বড় করে বলল, আপনার যা ইচ্ছা ধার্য করেন, শুধু আমাকে 1 মিনিট সময় দিন, আমি যাব আর আসব। আমার একটা নতুন পাঞ্জাবি আছে, রাজশাহী সিল্ক, ওইটা গায়ে দিয়ে আসি, আমি যাব আর আসব। কারোর অনুমতির অপেক্ষা না করেই মনসুর উল্কার বেগে বের হয়ে গেল। রাস্তা পার হবার সময় দুজন পথচারীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে চলন্ত রিকশার সামনে পড়ে গেল। তার জ্ঞান হলো মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে। চোখ মেলে তাকানো মাত্র সে শুনল ফরিদের গলা, মিলি, গাধাটার জ্ঞান ফিরেছে মনে হয়, কোষে একটা চড় দে তো। মনসুর তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। অজ্ঞান হবার ভান করাই ভালো। মিলি পাশে আছে, এ আনন্দই যথেষ্ট। শারীরিক কোনো কষ্টকেই এখন আর কষ্ট বলে মনে হচ্ছে না। তবে বাঁ হাত ভেঙেছে বলে মনে হচ্ছে। কম্পাউন্ড ফ্র্যাকচার কিনা কে জানে। হোক যা ইচ্ছা। মিলি পাশে, 2টা হাত ভেঙে গেলেও ক্ষতি নেই। এতে বরং মিলির সহানুভূতি পাওয়া যাবে। রাত 2টার দিকে হাসপাতাল থেকে মনসুর ভালো আছে খবর পাবার পর সোভান সাহেব ঘুমোতে গেলেন। মিনু ঘুমোতে গেলেন না, তিনি জেগে রইলেন। এত বড় একটা সমস্যাতেও তাকে খুব একটা বিচলিত বলে মনে হলো না। সোভান সাহেব মৃদু স্বরে ডাকলেন, মিনু, তোমাকে একটা কথা বলি, রাগ করো না। বলো। মিলি যেমন নিজের বর পছন্দ করেছে, বিলুও কি তাই করবে? তোমার কি মনে হয়? মিনু জবাব দিলেন না। সোভান সাহেব বললেন, আমার মনে হয় না। বিলু সেরকম মেয়ে না। এই মেয়েটাকে আমি আমার পছন্দের একটা ছেলের সঙ্গে বিয়ে দেব। আমার ধারণা আমি বললেই সে রাজি হবে। ছেলেটা কে? ছেলেটা হলো আনিস। বুঝতে পারছি আমার কথা শুনেই তুমি চমকে উঠছ। চমকে উঠারই কথা। বিপত্নিক একটা ছেলে, বয়স বেশি, 2টা বাচ্চা আছে। তবু মানে, অর্থাৎ ছেলেটাকে আমার খুবই পছন্দ। মিনু চুপ করে রইলেন। তাকে খুব বিচলিত বলে মনে হলো না। সোভান সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তুমি যদি অনুমতি দাও তাহলে বিলুকে চিঠিতে আমার মতামতটা জানাই। মিনু সহজ গলায় বললেন, তোমার মতামত জানানোর কোনো প্রয়োজন নেই। বিলু আনিসকে বিয়ে করে বসে আছে। সে কি? ভয়ে কাউকে জানাইনি, আমি আজই জানলাম। আজই জানলে? হ্যাঁ। কার কাছ থেকে জানলে? বিলুর কাছ থেকে। বিলু এসেছে নাকি? তোমরা সবাই যখন হাসপাতালে তখন এসেছে। ভয়ে তোমার সঙ্গে দেখা করছে না। যাও, ডেকে নিয়ে আসো। ও আনিসের ঘরে আছে, এখন ডাকা ঠিক হবে না। সেটাও কথা। বাতি কি নিভিয়ে দেব? ঘুমোবে? না, বারান্দায় গিয়ে খানিকক্ষণ বসি। মিনু, আজ কি পূর্ণিমা? জানি না, মনে হচ্ছে পূর্ণিমা। সোভান সাহেব বারান্দায় এসে দেখলেন সত্যি পূর্ণিমা। তিনি মনে মনে বললেন, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণও স্বর্গ সমান।
অনেকদিন আগে পড়া এই লাইন দুটি কেন যে তার মনে এলো কে জানে। ফরিদের টাকা পয়সার একটা বিলি ব্যবস্থা হয়েছে। আনিসের পরামর্শে একটা ট্রাস্টি বোর্ড করা হয়েছে। সেই ট্রাস্টি বোর্ডের সভাপতি সোবহান সাহেব, সদস্য ৩ জন, আনিস, ডাক্তার এবং কাদেরকে সদস্য করা হয়েছে ফরিদের পীড়াপিড়িতে। সে নিজে ট্রাস্টি বোর্ডে থাকবে না, তবে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে কাদেরকে রাখতে চায়। ট্রাস্টি বোর্ড ফরিদের সমস্ত টাকা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা এবং যুদ্ধে নিহত প্রতিটি বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা সংগ্রহে ব্যয় করবে। একটা বিশাল মিউজিয়াম তৈরি হবে। মিউজিয়ামের নাম স্বাধীনতা মিউজিয়াম। সেই মিউজিয়ামে পৃথিবীর প্রতিটি দেশের মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত সমস্ত গ্রন্থ থাকবে। এই ট্রাস্টের একমাত্র কাজ হবে দেশের মানুষদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। ফরিদ এখন তার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে, মহানন্দে আছে। তার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে। সে 5টা টিয়া পাখি জোগাড় করে তাদের কথা শেখাচ্ছে। কথাটা হচ্ছে, তুই রাজাকার। এইসব টিয়া পুরোপুরি কথা শিখে গেলে এদের উপহার হিসেবে বিশেষ বিশেষ মানুষদের কাছে পাঠানো হবে। তাঁরাই পাবেন যারা একসময় রাজাকার ছিলেন, আজ দেশের হর্তাকর্তাদের একজন হয়ে বসে আছেন। ফরিদের এই প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট রাজাকার। তবে প্রজেক্টের কাজ ঠিকমতো এগুচ্ছে না। প্রথমত, পাখিগুলিকে কথা শিখাতে খুব বেগ পেতে হচ্ছে। দ্বিতীয়ত, টাকা পয়সার অভাব। ফরিদ তার সব টাকা পয়সা ট্রাস্টি বোর্ডে দিয়ে দেওয়ায় খুবই বেকায়দা অবস্থায় পড়েছে। সোবহান সাহেবের কাছে অনেক ঘোরাঘুরি করেও কিছু আদায় করতে পারেনি। তবে রহিমার মা তার আজীবন সঞ্চয় ভেঙে মামাকে 1000 টাকা দিয়েছে। সেই টাকায় আরও 12টি টিয়া পাখি কেনা হয়েছে। পাখির খাঁচা বারান্দায় ঝুলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদ সেই পাখিগুলিকে শোনাচ্ছে, তুই রাজাকার। মুখে অবশ্যই বলতে হচ্ছে না, টেপ রেকর্ডারে টেপ করা আছে, টেপ বাজানো হচ্ছে। ফরিদকে এই কাজে সাহায্য করছে পুতুল। আজকাল সে বড়ই নিঃসঙ্গ হয়ে পড়েছে, কারণ তার দাদাজান সোবহান সাহেবের সঙ্গে শহীদদের নাম সংগ্রহের জন্যে গ্রামে গঞ্জে ঘুরছেন। এই প্রথম তিনি একটি কাজ আনন্দ ও আগ্রহ নিয়ে করছেন। মনে হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে তিনি বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছেন। পাখিগুলির যত্ন করতে পুতুলের খুব ভালো লাগে। খাঁচায় বন্ধ এই পাখিগুলির সঙ্গে সে হয়তো নিজের জীবনের খানিকটা মিল খুঁজে পায়। মাঝে মাঝে আনিসের সঙ্গে তার দেখা হয়ে যায়। লজ্জায় সে মাথা নিচু করে ফেলে। আনিস বলে, কেমন আছো পুতুল? পুতুল তার জবাব দেয় না। মনে মনে বলে, আপনি ভালো থাকলেই আমি ভালো, আপনি সুখী হলেই আমি সুখী। দিনে একবার হলেও আপনাকে দেখতে পাচ্ছি, এই বা কম কি। এমন সৌভাগ্য কজন মেয়ের হয়। এক মঙ্গলবার ভোরে প্রচণ্ড চিৎকার এবং হইচয়ে নিরিবিলি বাড়ির সমস্ত নীরবতা ভঙ্গ হলো। ফরিদ পাগলের মতো চেঁচাচ্ছে। চেঁচানোর কারণ একটি পাখি কথা বলতে শিখেছে। পরিষ্কার বলছে, তুই রাজাকার, তুই রাজাকার। প্রথম পাখিটি কাকে দেয়া যায়?